আজকের গল্প অন্যরকম মাতৃত্ব। ডেড বডি নিয়ে যেতে এখনও কিছুটা সময় বাকি। বাড়ি ভর্তি লোক, সবাই আসছে গাঙ্গুলি বাড়ির একমাত্র ছেলে প্রতুলের মৃত্যুর খবরে সরমাকে সান্ত্বনা দিতে। কিন্তু সরমার চোখে জল নেই। আজ দুপুর থেকেই বড় ধকল যাচ্ছে তার। সঠিক সময় বলতে গেলে বলতে হয় ঠিক আজ দুপুর থেকে নয়, শরীরটা ধকল সইছে আগের রাত থেকেই। ভয়ে সারা রাত দু চোখের পাতা এক করতে পারেননি সরমা। প্রতুলের ঘর থেকে উর্বশী আর পালকের বিরক্তিমাখা শব্দ শুনে আরও কান খাড়া করে রাখতে হয়েছে তাকে। একটাই আতঙ্ক, এই বুঝি প্রতুল ওদের গায়ে হাত তুলে বসল। প্রতুল সরমার সর্বশেষ সন্তান ও গাঙ্গুলি বাড়ির একমাত্র ছেলে। দুই মেয়ের পরে সরমার কোলে প্রতুল আসাতে বাড়ির সবার মুখে হাসি ফুটেছিল। দুই মেয়ে হবার পরে মন্দিরে মন্দিরে মাথা ঠোকার ফল নাকি প্রতুল, তাই বাড়ির সবার ভালোবাসার কেন্দ্রই ছিল সেই বংশের প্রদীপ। লেখাপড়ায় বেশ ভালো থাকাতে কস্টিং পাস করে একটি নামকরা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিতে ঢোকে প্রতুল। বাড়ির সবার চোখের মণি সে। চাকরির সাথে সাথে অর্থ, প্রতিপত্তি, সামাজিক সম্মান এনে দেওয়ায় প্রতুলের দাম যেন আরও বেড়ে গেল পরিবারে। তার সিদ্ধান্ত, তার দাবির ওপরে কোনো কথাই চলে না। প্রতুলের দুই দিদি নিতা আর রীতাও ছোট ভাইয়ের অকাল মৃত্যুতে কাতর। মাঝে মধ্যেই মূর্ছা যাচ্ছে বড় বোন নিতা, ছোট বোন রীতাও কেঁদে চলেছে। সামনের ভাইফোঁটায় আর কাকে ফোঁটা দেব রে ভাই, কেন এভাবে চলে গেলি, কার অভিশাপে এমনভাবে মৃত্যুর কোলে ঢলে পড়লি তুই। রীতার আকুল আর্তনাদের শেষ লাইনটা বুক কাঁপিয়ে দিল মৃন্ময়ীর। কার অভিশাপে তার আদরের ছেলের এমন অকাল চলে যাওয়া। মনে পড়ল তার প্রতুল স্বাভাবিক মানুষ ছিল না। বিভিন্ন ধরনের নেশার কবলে পড়ে নিজের স্ত্রী ও সন্তানের ভবিষ্যৎ নষ্ট করছিল একটু একটু করে। প্রতুল যে মানসিকভাবে রোগগ্রস্ত সেটা উপলব্ধি করতেন সরমা। একেবারে সাদামাটা বাড়ির মেয়ে উর্বশী বউ হয়ে এসেছিল বলেই বোধহয় প্রতুলের সাথে এতগুলো বছর ঘর করে গেল নিঃশব্দে। স্বামীকে বহুবার বোঝানোর চেষ্টা করেছেন সরমা। একবার কি ছেলেটাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যায় না? কিন্তু সরমার স্বামী সনাতন গাঙ্গুলির একটাই কথা, ছেলেটা এত বড় কোম্পানিতে কাজ করে যাচ্ছে, তাকে তুমি পাগল বলো কি করে? সব স্বামী স্ত্রীর মধ্যেই সমস্যা থাকে, ওদের ব্যাপারে নাক গলিও না তো তুমি। আর যদি পারো তবে তোমার আদরের বৌমাকে বলো একটু স্বামীকে যেন মেনে চলে। এত নারীবাদী না উর্বশী, কি বলবো, সব সময় নিজের অধিকার বুঝে নেওয়ার চেষ্টা। এই জন্যই বলেছিলাম চাকরি করা মেয়েকে ঘরের বউ করে এনো না। তা তুমি শুনলে তো সেসব কথা। সংসার করতে গেলে যে একটু আধটু অ্যাডজাস্টমেন্টও দেখাতে হয়, সেটাই তো জানে না তোমার আদরের বৌমা। অ্যাডজাস্টমেন্ট কাকে বলে? নিজের আত্মসম্মানকে একজনের হাতে পিষে মেরে ফেলা, প্রতি রাতে স্বামীর মদের গ্লাস সাজিয়ে দেওয়া, স্বামীর সব হুকুম চুপ করে মেনে নেওয়া, সে যতই শরীর খারাপ থাকুক না কেন। এসব অ্যাডজাস্টমেন্ট তো উর্বশী করছে, মুখ বুঝেই করছে। শর্মা জানেন তার ছেলের মধ্যে প্রচণ্ড দাম্ভিকতা ছিল নিজের পছন্দ মতো সব কিছু আদায় করে নেওয়ার জেদ। স্বার্থপরের মতন শুধু নিজেরটুকু বুঝে নেওয়ার অভিলাষায় সে ভুলে যেত যে সে কারোর স্বামী, কারোর বাবা। নেশায় চুর হয়ে ঘরের মধ্যেই চলত উর্বশীর সাথে মানসিক অত্যাচার, সাথে কখনো কখনো বা গায়ে হাত তোলা, মুখে অজস্র গালিগালাজ। ভদ্রবাড়ির বউ অনেক রাত্রেই নিঃশব্দে নির্যাতিত হতো। সকালে উঠে ফোলা চোখ আর একগাল হাসি নিয়ে সবাইকে জানান দিত, আমি খুব ভালো আছি। কিন্তু গত রাত্রে ঘটে গেল ভয়ঙ্কর রকমের ঘটনা। মায়ের ওপরে বাবার অযাচিত দাবিকে প্রশ্রয় দেয়নি কৈশোরের পা রাখা পালক। প্রতিবাদের ভাষায় গর্জে উঠেছিল মায়ের প্রতি তার ভালোবাসা। সেখানেই বড্ড ঠুনকো হয়ে যায় প্রতুলের পৌরুষ। বাবা হিসেবে সন্তানের কাছে দাম কম পাওয়াতে প্রতুল পালককে বলেছিল, তুই মরে যাস না কেন, মরে গেলেই তো পারিস তুই। বুক কেঁপে উঠেছিল উর্বশীর। রেগে গিয়ে স্বামীকে বলেছিল,
আর কত নিচে নামবে তুমি? বাবার এমন তীক্ষ্ণ বাক্যবাণে পালক তখন বাক্যহারা। নিঃশব্দে চোখ থেকে জল গড়িয়ে পড়ছে তার। উর্বশী মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলে, তুই ঘুমো, কারোর কোনো কথা কানে নিবি না তুই। তোকে এখনও জীবনের অনেকটা পথ চলতে হবে, পৌঁছতে হবে তোর দেখা স্বপ্নের ভূমিতে। পরের দিন সকালে উঠে মেয়েকে স্কুলে পাঠিয়ে ঠাকুর ঘরে বসে কাঁদতে কাঁদতে উর্বশী বলেছিল, ভগবান, এ অত্যাচার আর যে সহ্য হয় না। যতদিন আমার ওপরে অত্যাচার হয়েছে আমি সহ্য করেছি, কিন্তু আজ আমার মেয়েটা কাঁদছে, তুমি কি এর কোনো বিহিত করবে না ভগবান? আমি যে মেয়ের চোখের জল আর দেখতে পারছি না। আজ একটা হেস্তনেস্ত করেই ফেলো, হয় আজ আমাকে মারো, নয়তো ওকে মারো। এভাবে আর একসঙ্গে বেঁচে থাকা যায় না। তারপরেই মুখে একটাও ভাতের দানা না তুলে অফিসের পথে পা বাড়িয়েছিল উর্বশী। সরমা উর্বশীর হাত দুটো ধরে বলেছিল, খালি মুখে ঘরের লক্ষ্মী বেরোয় না উর্বশী, একটু কিছু মুখে দিয়ে যাও, না হলে সংসারের অমঙ্গল হবে। অভিমানী উর্বশী শাশুড়ির হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে বলেছিল, এ সংসারে অমঙ্গল হতে আর কি বাকি আছে মা? সরমার বুক কেঁপে উঠেছিল। ঠাকুর ঘরের দরজার পাশে দাঁড়িয়ে উর্বশীর মনের ব্যথা তিনি শুনেছিলেন। সত্যি যদি ঈশ্বর উর্বশীর কথা শুনে ফেলেন তাহলে কি হবে আজ? দুপুরবেলার একটু আগে ছেলের ঘরের দরজা খুলে ঢোকেন সরমা। আগের দিন কণ্ঠ পান করেছে প্রতুল। আজ আর অফিস যাবে না সকালে, ইভিনিং শিফটে হয়তো অফিস যাবে আজ। তাই দুপুরের একটু আগে ছেলেকে ডাকতে গেলেন তিনি দুপুরের খাবার দেবেন কিনা জিজ্ঞাসা করতে। দেখলেন প্রতুলের গাটা মারাত্মক রকমের ঠান্ডা। সঙ্গে সঙ্গে স্বামীকে ডাকলেন। প্রতুল কি ওষুধ খায় জানা নেই দুজনের কারোরই। উর্বশীকে ফোন লাগালেন সরমা। নট রিচেবল বলছে ফোনটা। আজ যেন উর্বশীর সাথে সাথে সমস্ত প্রকৃতিও চাইছে প্রতুলের সব দায়িত্ব থেকে উর্বশীকে অব্যাহতি দিতে। সনাতনবাবু পাশের বাড়ির কাজলকে ডাকলেন। কাজল আসার পরে সনাতনবাবু কাজলকে বললেন, একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো তো কাজল, প্রতুলকে নার্সিংহোমে নিয়ে যাব। কাজল প্রতুলকে দেখে কি বুঝলো কে জানে, বলল, কাকু, আমার মনে হয় বাড়িতেই ডাক্তার ডাকা ভালো। দাঁড়ান, পল্লবকে ফোন করি। অতনু ডাক্তারকে যদি একবার বাড়ি নিয়ে আসতে পারে। অতনু ডাক্তার এখন চেম্বারেই আছে। ক্লাবের বেশ নামকরা লোক ছিল প্রতুল, তাই তার জন্য ক্লাবে চ্যারিটি করা অতনু ডাক্তার পল্লবের সাথে মিনিট 10 মধ্যেই প্রতুলকে দেখতে এলেন। এসে পরীক্ষা করে বললেন, সব শেষ। প্রায় ঘণ্টাখানেক আগেই কার্ডিয়াক অ্যারেস্টের ধাক্কায় প্রতুলের মৃত্যু হয়েছে। অতিরিক্ত মদ্যপানের ফলে অস্বাভাবিক প্রেসারের জন্য এমন দুর্ঘটনা। অতনু ডাক্তার বললেন, 4 ঘন্টা হয়ে গেলে আমি আরেকবার এসে ডেথ সার্টিফিকেটটা লিখে দিয়ে যাব। সব শেষ হয়ে যাবার খবরটা উর্বশীকে দেওয়ার জন্য আরেকবার ফোন করলেন সনাতনবাবু। কিন্তু এবারেও সেই একই উত্তর, নট রিচেবল। সরমা বললেন, প্রতুলের ফোনে উর্বশীর অফিসের নাম্বার আছে, আমি জানি, সেখানে একবার চেষ্টা করে দেখছি আমি। পল্লব বলল, আমি ফোন করে নিচ্ছি কাকিমা। সরমা বললেন, না থাক, আমি ফোন করছি। উর্বশীর অফিসে ফোন করে সরমা উর্বশীকে বললেন, পালককে নিয়ে বাড়ি চলে এসো উর্বশী। আজ কিছুক্ষণ আগে গাঙ্গুলি বাড়ি অশান্তি থেকে মুক্ত হয়ে গেল। ফোনের ওপার থেকে উর্বশীর গলাটা একবার ডুকরে উঠেই আবার মিলিয়ে গেল যেন। শোনা গেল নিঃশব্দে রেখে দেওয়া রিসিভারের আওয়াজ। পালককে সঙ্গে নিয়ে বাড়ি ঢুকে এক ফোঁটাও চোখের জল ফেলেনি উর্বশী। পালকও যেন মাকে সঙ্গ দিতে সব দুঃখ, সব কান্নাটুকুকে নিঃশব্দে পান করে যাচ্ছে। উফ, এইটুকু মেয়ের কি অসীম ক্ষমতা বেদনা লুকোনোর। শত হলেও বাবা তো, তবু আজ যেন ভেঙে না পড়ার প্রতিজ্ঞা নিয়েছে পালক। উর্বশীর মুখের দিকে তাকিয়ে তার শুকনো স্থির চোখ দেখে সরমা বুঝেছেন ভিতর থেকে কতটা ভেঙে চলেছে উর্বশী। তবুও যেন রোজকার অপমান থেকে নিষ্কৃতি পাওয়ার মুহূর্তটাকে সে কেঁদে আর অপমানিত করতে চাইছে না। তাই আজ সরমার নিজেরও বুক ফেটে গেলেও
চোখ ফেটে এক ফোঁটাও জলও বার হতে দেবেন না তিনি। আজ যে তার মাতৃত্ব দেখানোর সময়। ছেলেকে লেখাপড়া শিখিয়ে রোজগার করার জন্য উপযুক্ত বানিয়েছিলেন তিনি, কিন্তু বিয়ে করে কি করে ভালো স্বামী ভালো বাবা হতে হয় সে পাঠ তিনি দিতে পারেননি তার ছেলেকে শেখাতে পারেননি বিয়ে করে নিয়ে আসা বউ কোনো সম্পত্তি নয়, সেও একটা রক্ত মাংসের গড়া মানুষ। শেখাতে পারেননি দাম্পত্য জীবনটা একটা ধর্ম, সেটাও যত্নের সাথে নিষ্ঠার সাথে নিঃস্বার্থভাবে পালন করতে। তাই এতগুলো না শেখাতে পারার ব্যর্থতা আজ সরমাকে এভাবেই ভোগ করতে হবে। প্রতুলকে সুস্থ জীবনে শিক্ষা দিয়ে নিজের মাতৃত্ব দেখাতে না পারলেও আজ উর্বশীর পাশে দাঁড়িয়ে অন্যরকম মাতৃত্বের পরিচয় রাখবেন তিনি। মেয়েটা এই সংসারে এসে যত কষ্ট পেয়েছে তার সবটুকু ভালোবাসা দিয়ে ফেরত দেওয়ার জন্য আজ উর্বশীর নিষ্ঠুর চোখের সাথে সরমার চোখকেও নিষ্ঠুর হতে হবে, যাতে কেউ এসে বলতে না পারে বউটা কি নিষ্ঠুর, স্বামীর মৃত্যুতে চোখের জলটাও ফেলল না এতটুকু। হলেও তাই পাশের বাড়ির কাজলের বউকে সরমাকে বলতে শুনলেন। এইভাবে প্রতুলদার আকস্মিক চলে যাওয়াটা মানা গেল না কিছুতেই। দেখো প্রতুলদার চলে যাওয়ার শোকে কেমন পাথর হয়ে গেছে কাকিমা আর বৌদি। শাশুড়ি বউ দুজনেই সব কান্নার বীজ যেন একসাথে ভেতরে ভেতরে গিলে চলেছে। সরমা শুনতে পেলেন পল্লবের মা কাকে যেন ডেকে বললেন, ওদের শাশুড়ি বউকে একটু কাঁদাও তোমরা, শোকে তো পাথর হয়ে গেছে মানুষ দুটো। সরমা জানেন উর্বশী আর কাঁদবে না। বিগত অনেকগুলো বছর নিঃশব্দে কেঁদে কেঁদে তার চোখের জল শুকিয়ে গেছে। তাই ছেলের বউয়ের পাথর হয়ে যাওয়ার অনুভূতির সাথে আজ তাকেও সমান তালে তাল মেলাতে হবে। হোক না উর্বশী পরের ঘরের মেয়ে, তবুও তো সে তাকে এত বছর মা বলেই ডেকে এসেছে, মেয়ের মতোই ভালোবাসা দিয়ে এসেছে তাকে। তাই আজ সরমারও মা হওয়ার সময়। হোক না সে অন্যরকম মাতৃত্ব। উর্বশী তার কাছে সন্তানের চাইতে তো কম কিছু নয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।